শেষ নাই যার শেষ কথা কে কহিবে। এই সাহা টেক্সটাইল এবং সুকান্তি সাহার এই পুরো জার্নিটা, এটা কিন্তু যদিও ছোট নয়, বড় এবং অনগোয়িং, তবু ওই ছোট গল্পের মতনই, এর কোনো শেষ নেই, চলছে। না, আমি এই যে রবি ঠাকুরের কথা বলছেন, দেখুন রবি ঠাকুরের কথা বললে সব জায়গায় সব সময় এরকম আসবে। এই রবি ঠাকুর, আমি আবার মানে লালন শাহের খুব ভক্ত আর কি, বুঝলেন তো, সাইজির খুব ভক্ত। দুজনেরই একটা কমন জায়গা হচ্ছে আপনার কুষ্টিয়ার। কারেক্ট কারেক্ট কারেক্ট, কুষ্টিয়ার। আমি আসলে যখন উৎসব হয় তখন 2-1 বার অ্যাটেন্ড করেছি, তারপরে আর কুষ্টিয়ার অ্যাকচুয়ালি যাওয়া হয় না আমার বিভিন্ন কাজে। আমার খুব ভালো লাগে সাইজি। আর আমি কি বলবো, সাইজিকে নিয়ে যে রবি ঠাকুর 12 যুগ গেরুয়া পড়ে তো সাইজি কি সেটা গবেষণা করেছে, চায়না গবেষণা করছে সাইজিকে নিয়ে। তা আমি বলবো একটা কথাই, আমি একটা ভারতবর্ষের সুনাগরিক হিসেবে একটা আবেদন করব যে একটা নজরুল একাডেমি আমাদের এখানে আছে কিনা আমি জানি না, বাংলাদেশে আছে, রবীন্দ্র একাডেমি আছে। তো আমি বলবো সাইজিরও একটা মানে সংগ্রহশালা অথবা একাডেমি যেন হয়, যে সাইজি কি মানুষকে যেন, আপনি দেখুন কত কিছু, মানে রবি ঠাকুরের গানের সঙ্গে কিন্তু সাইজির 2-1 লাইন মিলে, আমি এখানে বলছি না, হ্যাঁ কথাগুলো একটু চেঞ্জ হয়, কারেক্ট। তো সুতরাং সাইজিকে নিয়ে আপনি সাহিত্যিক নিয়ে গেলে না, প্রথম আপনার অনেক অনেক মানে যারা সাহিত্যিক তারা বলছে এখানেই আমার কলমটা শেষ করতে হলো। মানে তখন এই ক্যাপশনটা আমার মাথায় এসে, আমার মাথা নত করে দাও সৃষ্টি তোমার কাছে। তারপরে আবার একটা ক্যাপশন দিলাম, মানে না এটাতে ধার হচ্ছে না, সাহা টেক্সটাইল পরিবারে ধার হচ্ছে না। কি করলাম, সিঁদুর খেলা উৎসব করলাম, কি আনলাম যে না মানুষের কাছে পৌঁছাতে হবে, ব্যবসা তো করবোই। আরে আমি ব্যবসায়ী, যদি ব্যবসা না করতে পারি তাহলে আমার এটা তো আমার কাছে সবচেয়ে বেশি ডিসক্রেডিট। আর আমার ব্যবসাটাই যদি কেউ ধরে ফেলে সেটাও আমার কাছে ডিসক্রেডিট। আমি আমার মতো করে করবো, কারেক্ট, একদম সব কথাই বলি আপনার কাছে। তখন একটা ক্যাপশন করলাম, সুরক্ষিত নারী, সুরক্ষিত দেশ, সুরক্ষিত সমাজ, সুরক্ষিত থাকুক স্মৃতির সিঁদুর। সেজন্য সিঁদুর খেলা উৎসবে দিলাম, কেমন হলো? এইভাবে করি আমরা বিভিন্ন ভাবে, আরো অনেক ক্যাপশন এখন মনে পড়ছে না। যেমন আরেকটা আছে, প্রকৃতি আছো মাথা তোলো আজি, সৃষ্টিও মাথা তোলো, নারী শক্তি সস্তা শক্তি, সম্ভ্রমে পথ চলো। আপনি বলুন 4 বছর আগে 5 বছর আগে কিরকম একটা মানে অস্থির হয়ে গেছিল আমাদের এই সমাজটা। এখন তো মোটামুটি আস্তে আস্তে মানুষের অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে বসে কি অনেক কথা বলা যায় আমি জানি না। আমার বাড়ি থেকে যখন বেরোবো, মানে সিস্টেমগুলোকে ঠিক করতে হবে। আপনি দেখুন সিস্টেমগুলো যতক্ষণ এই সিস্টেম ঠিক না হবে, পড়াশোনাটা সঠিক গঠনমূলক ভাবে থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। আমি কি প্রথমেই ব্যবসা করতে, দেশ এই শব্দটাকেও দেখলাম আপনি দেশ, দেখুন দেশ মায়ের আঁচলের মতো খাঁটি, আমার দেশ আমার পণ্য, কে কাকে দিয়ে করিয়েছি এটা কত সেন্টিমেন্ট, মানে আমার দেশ আমার পণ্য, মায়ের আঁচলের মতো খাঁটি, এর থেকে বড় কিছু হবে? আমাদের আকাশ, আকাশ মানে কাকে বলছি? স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, তার একটা নাম দিয়েছি আমরা সাহা টেক্সটাইল পরিবার থেকে, এক আকাশের একটি তারা। অনেক আকাশের তারা থাকে, তার মধ্যে আকাশ একটা তারা। সুন্দর হয়েছে না? মানে যখন যা আছে, মানে এগুলো নিয়ে আমার একটা কি হচ্ছে, ভালো লাগা কাজ করে, এগুলো আমার একটা ভালো লাগা কাজ করে। দেখুন ব্যবসা তো ব্যবসার জায়গায় হবেই, মানুষের একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি ব্যবসাটা করব শুধু দেওয়া নেওয়ার মধ্যে না, বা বাণিজ্যিক আকারে না, আমি এমনভাবে ব্যবসাটা করব যাতে একদম সুন্দরভাবে স্যাটিসফ্যাকশনের জায়গায় সম্মানিত কিন্তু বন্ধুরা থাকে। এবং আমি বলবো যে তরুণরা যে কথাগুলো বললাম, একটা আবেদন করব সবাই যেন নিজ নিজভাবে নিজের প্ল্যাটফর্মটা তৈরি করে। যদি একটা মানুষও করতে পারে তাহলে বলবো যে আমার আজকের এই শোটা সবচেয়ে বেশি মূল্যবান শো হবে, যে আমি কিছু করতে পেরেছি। দেখুন আবার বলছি আপনাদের, মাতৃদিবস করি,
একটু আবেগপ্রবণ 4 দিন পরে আমরা একটা আশ্রম থেকে, বৃদ্ধাশ্রম বলে ভুল শব্দ, আমি বৃদ্ধাশ্রম বলি না, অনাথ বলি না, আমি আশ্রমই বলি, আশ্রম বলে ওখান থেকে আমরা মায়েদের নিয়ে আসি, নিয়ে এসে সারাদিন আমরা সমস্ত কিছু মেকওভার পর্যন্ত করাই। বাহ বাহ বাহ, তরুণরা মেকআপ করবে, আর্টিস্টরা মেকআপ করবে। আমার মারা তো সবচেয়ে বেশি আমার কাছে হিরো। আপনি বলুন, আমি আপনাদের এই টালিগঞ্জ থেকে আমাদের মেকআপের দল যায়, সমস্ত কিট ফিট নিয়ে, কি 10টা মেকআপ, একদম মেকআপ দিয়ে সাজিয়ে নিয়ে, মাথায় ফুল টুল দিয়ে সাজিয়ে। আসলে সাজতে কার ভালো না লাগে? দৈনন্দিন জীবনযাত্রায় সমস্ত কিছু সব লালন পালন, যে মানে তার সন্তানদের লালন পালন করে দেয়, সে কিন্তু অস্থির হয়ে থাকে। যে রকম মায়েদের নিয়ে মাতৃদিবসে যে কাজগুলো আমি করি, যেমন আপনি এই পুজোর আগেও আপনি একটা অ্যারেঞ্জ করুন যে শিশুদের নিয়ে, মায়েদের নিয়ে আমি আমার সারাদিনের নিয়ে এসে সুন্দর করে বাসে করে, সুন্দর শীততাপ নিয়ন্ত্রিত বাসে করে নিয়ে এসে খাইয়ে দাইয়ে সুন্দর করে একটা পোশাক টোশাক দিয়ে আমি আবার, মায়েদের তো অনেকভাবে যত্ন করা যায়, মারা এতেই খুশি। মাকে ফিরিয়ে দেওয়ার কিছু নেই, মাকে দেওয়ারও কিছু নেই। মা যা দিয়েছে সারা জীবনে, মাকে কিছু ফিরিয়ে দেওয়ার এই আস্পর্ধা আমার নেই। আমি মাকে নিয়ে একদিন জাস্ট আমরা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য মাকে করি আমরা, কারেক্ট? সেটাই বলছিলাম। ওই একটা নাতি আমার কাছে কি বলবো, প্রুফ আছে। আশ্রম থেকে বাবা মার গিয়ে, মানে সেইভাবে দৌড়ে গিয়ে ক্লাস 6-এর একটা নাতি নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এসছে, বলে হয় আমাকে বাইরে ঠাকুমার কাছে দাও, ঠাকুমা আমার বাড়িতে থাকবে, আর নাহলে আমাকে ঠাকুমার কাছে দিয়ে দাও। শর্ত দিয়েছিল, কত শর্ত টার্মস দিয়েছিল। হ্যাঁ, তো এটাই আমার জীবনের সার্থকতা। সেটা আমার বারাসাতে নিউ ব্যারাকপুরে একটা আশ্রমে ছিল, সেটাও আমি বলে দিচ্ছি। তো এইভাবে করছি। আপনিও একটা মানে দেখুন, আশ্রম থেকে মায়েদের শিশুদের একটা অনুষ্ঠান করুন, আমরা যে কোনো একদিন একটা করি। এটা আমার একটা ভালো লাগা। যেমন কোরআনে আছে যে রোজগারের একটা অংশ ডিস্ট্রিবিউশন করতে হয়, যে একটা হাতে দিলে আরেকটা হাত জানবে না। আমরা এটা করি, এটা আমরা করি হচ্ছে অকেশনে, এমনি সময় কেউ জানতে পারে না, অকেশনে করি, যেটা মানুষকে কি বলবো, মানুষকে একটা বোঝানো যে একটা রোজগারের একটা অংশ, যেরকম শুধু আয় করে দেবেন, জিএসটি দেবেন, মানে মানুষের ট্যাক্স দেবেন। মানুষ বলতে বুঝতে পেরেছেন, মানুষের ট্যাক্স দিতে হয়। সেটা আমার দেশে কেন, সারা পৃথিবীতে সব জায়গায় ওই মানুষগুলো আছে, তাদের ট্যাক্স দিতে হয়। তাহলে আপনি এই ট্যাক্সটা দেবেন না? তো এগুলোও দিতে হবে আপনাকে, এগুলো মানুষের মধ্যে করতে হবে। এগুলো করে আপনি ভালো থাকার জন্য করবেন, সুচিন্তা করতে হবে। বিশ্বাস করুন, আজকে আমার ওয়াইফকে আমি ফোনে বলছি, আমি আজকে আমার বাড়িতে, এখানে আমি ছিলাম, এই বাড়িতে কলকাতায় ছিলাম, দক্ষিণ কলকাতায় ছিলাম। তাই বললাম যে তুমি সুন্দরভাবে সুচিন্তা করো, ওর একটু পায়ের সমস্যা হচ্ছে, দেখবে সমস্যা এমনিই সেরে যাবে, সমস্যা এমনিই ছেড়ে যাবে। কারণ একমাত্র সৃষ্টিকর্তাই ছাড়পত্র দিতে পারে। যেমন ছাড়পত্র আপনাকে দেবে, পাসপোর্ট ছাড়পত্র একসঙ্গে দিয়ে দেবে, ভিসা লাগবে না, হয়তো সব একসঙ্গে দিয়ে দেবে, একমাত্র ওই দিতে পারে। কি বলুন আপনি? তাহলে আমি বললাম তুমি দুঃখ করো না, তুমি ভালো কাজ করো, মানুষকে নিয়ে থাকো। কারণ সে তো সৃষ্টিকর্তাও চায় যে যাকে কষ্ট দিয়েছে আমরা তাকে যেন কষ্ট না দিই, কিন্তু তারই সৃষ্টি তো বলে আমি দিচ্ছি কিন্তু তোমরা দেবে না, তো সেটা কিন্তু ও পছন্দ করে। আর তার কাছে কিন্তু সব বললাম যে ওই যে অনেক বড় ক্যামেরা আছে, সিসিটিভিতে সব সিসিটিভি কি, ওটা অনেক বড় স্যাটেলাইট, একটাই যন্ত্র, ওর থেকে আর কোনোদিন ওটা আপগ্রেড হবে না। যত আপগ্রেডই হোক ওই একটাই তৈরি করে রেখেছে। হ্যাঁ, ওটা আমরা তো ছোটবেলায় আমাদের অন্তর্যামী, সব বুঝতে পারি। আপনি যখন এখানে দাঁড়িয়ে থাকবেন, আমরা যখন আপনাকে অ্যাসিস্ট করবো, বুঝতে পারি। একটা সম্মানিত তেমন যখন ঢুকবে, দেখুন মার্কেটিং এর এটা হচ্ছে প্রথম অংশ, সব বলবো আপনি, এটা হচ্ছে মার্কেটিং, তাকে অ্যাসেস করাটা, অ্যাসেসমেন্ট করা, সে কি করতে পারে, সে কতটা এফোর্ট করতে পারে, এবং তার থেকে সুন্দরভাবে পকেটের, যেমন লোকনাথ বাবাই তো বলেছে, রণে বনে জঙ্গলে যেখানেই থাকো আমাকে স্মরণ করো,
তা আমি বলি রনে বনে জঙ্গলে যেখানেই থাকো সংজ্ঞায়িত ক্রেতা বন্ধুর থেকে টাকাগুলো সুন্দরভাবে আমার বাক্সে আনো। সব শেষ করে দেওয়ার পরে শাহাদা আবার আসছি, কান্তিদা আবার আসছি, আবার আসবো, আবার আসিব ফিরে দান সিঁড়ি সিঁড়ি, আবার আসিব ফিরে আমার বাড়ি থেকে। আজকে এই পর্যন্ত থাকলে শেষ হবে না। আর একটা কবিতা মনে পড়ছে, এটা ওই মেলাবেন তিনি মেলাবেন, পুরো হাওয়ার সাথে ঝোড়ো বাড়িরই ভাঙা জানলাটা মেলাবেন। অর্থাৎ যিনি মেলাতে জানেন তিনি পুরো বাড়ির ভাঙা জানলাটার সঙ্গে ঝোড়ো হাওয়াকেও মেলাতে পারেন এবং একেবারে সিমলেসলি। আমাদের কান্তিদা, সুকান্তিদা আমাদের একদম খড়ের লোক, উনি কিন্তু ওইভাবেই মিলিয়ে যাচ্ছেন শাড়ি তৈরির ব্যবসা তার সঙ্গে কাব্য, সংস্কৃতি, ধর্ম সব কিছু। না আমি কি নিয়ে থাকবো? টাকা কি কাজে লাগে? টাকা একটা মানুষের কত টাকা লাগে? এই যে মানুষ ক্রাইম করে কি করে, তার তো এইগুলো কুচিন্তা। টাকা নিশ্চয়ই একটা অক্সিজেনের কাজ করে, কিন্তু বেশি টাকা যে আবার পলিউশন। আজকে পরশুদিন আমি আমার প্রতিষ্ঠানে কাউন্সিলিং করছি, সমস্ত দেখুন সব কথা প্রসঙ্গে এসে যায়, যেহেতু আমার একটা ব্যক্তিগত ব্যাপার। তখন আমি বললাম যে দেখুন আমার মানে সি আছে আমার সিংজি, আমি বললাম সিংজি আরো অ্যাকাউন্টেন্ট ছিল, আরো কিছু প্রেশার কাজ ছিল, দিয়েছি। তা আমি বললাম যে আপনি বলে নতুন জয়েন করেছে, সব ফার্মে তো নন বেঙ্গলি ফার্মে জয়েন করেছে, সবসময় ট্যাক্স বাঁচাতে চায়। তো আমি বললাম যে আপনি ওই অ্যাডভান্স ট্যাক্সটা গেছেন, ট্যাক্স বাঁচাতে চান। তাই বললাম যে ট্যাক্স বাঁচিয়ে আপনি টাকা কোথায় রাখবেন? সব জায়গায় তো দরজা বন্ধ, আর সেই টাকাগুলো তো আপনার কাছে কাগজ হয়ে পড়ে থাকবে। আপনি কি টাকা যে আপনি রাখবেন, খাবেন কত? আপনি খেয়ে শেষ করতে পারবেন আপনার টাকা? আপনি আমার টাকা খেয়ে শেষ করতে পারবেন? ওইসব করবেন না। সরকারকে দেখুন। তারপরে আমি একটা প্রশ্ন করেছি, আপনাকেও প্রশ্ন করছি ওই প্রশ্নটা, বলুন তো ট্যাক্স যদি আয়কর যদি আমি ফাঁকি দেই তাহলে আমার ক্ষতিটা কি? কি ক্ষতি হচ্ছে আমার কি ক্ষতি হবে বলুন আপনি? আমি একটা অর্থনীতির পার্সপেক্টিভে বলতে পারি যে ক্ষতিটা হচ্ছে যে ওই যে ইনকাম ট্যাক্সটা আপনি দিচ্ছেন আপনার রোজগার থেকে, সেইটা আর একটা অর্থনৈতিক উন্নতির শৃঙ্খলটাকে শুরু করছে, একটা ডেভেলপমেন্ট চেন কিন্তু সেট করে দিচ্ছে যে ওই টাকাটা নিয়ে ফার্দার কাজে লাগে। এবার আপনি যদি ওইটা একটা জায়গায় কেটে দেন, সেই কেটে দিলে ঘুরে আপনারও ক্ষতি, লোকেরও ক্ষতি। দেখুন এইটা আপনি যেটা বলছেন এটা বেসিক, এটা সবাই বলে, এটা একটা ভালো মানুষ সুচিন্তা থাকে, মানে দেশের জন্য যারা ভাববে, দেশের ভাবধারা থাকবে, দেশকে যারা ভালোবাসবে তারা সবাই একই কথা বলে। কারণ উন্নয়ন কোথার থেকে হবে? দেশকে যদি আপনি উন্নয়ন করেন তাহলে আপনি এই যে আমরা বলছি আমরা দেশকে উন্নয়ন করবো, আমরা বাংলা উন্নয়ন করবে, কোথার থেকে আসবে? সেটা তো বেসিক সবাই জানে। কিন্তু বেসিক যেটা সবচেয়ে বেশি ক্ষতি করব, আমার ক্ষতিটাই আমি করব, সেটা হচ্ছে কি বলুন তো, আমার কোম্পানির যেটা ক্যাপাবিলিটি সেটাকে আমি ডাউন করে দিলাম। আমি বোঝাতে পেরেছি? যেটা কোম্পানি আমার যে ট্যাক্স আয়কর দিয়ে যে আমার প্রোফাইলটাকে যে অনেক বড় চিন্তাধারা করে দেব, এবং আপনার পিছনে যে কতগুলো, আপনি শুধু জুতোর তলি ক্ষয় করবেন না। আপনি বলুন না আজকে আপনি আজকে আপনার 5 কোটি টাকা দরকার, ব্যাংক আমাকে বসে সাইন করে আমাকে দিয়ে যাবে, 24 ঘন্টায় দিয়ে যাবে। কিন্তু নিলে কি হবে? সে তো গুড়ের চাকর যখন পিঁপড়া খেতে খেতে 10 দিন খেলে দেখবে এতটা খেয়ে ফেলেছে, তা আমার প্রফিটেরও তো সব ও নিয়ে যাবে পিঁপড়ের মতো। আমি দেই না কাউকে, আমার প্রফিটটা আমি থাকি ভালো উন্নয়নের, মার্জনা করবেন, ভালো কাজ করি, মানুষের পাশে থাকা। আমার একটা সাহা টেক্সটাইল চ্যারিটেবল ফান্ড আছে, যেখান থেকে আমি সেই ফান্ডটা ধরুন আমি একটা বাইরে কোথাও ব্যাঙ্গালোরে গেলাম, সেখান থেকে অত আমার পকেট মানি বাঁচলো, আমি আবার কার্ড ব্যবহার করি না, তার সঙ্গে কার্ড ব্যবহার করতে পারি। আরে বাপরে, কার্ড যদি ব্যবহার করে, এখন অনলাইনে পেমেন্টটা অফিস থেকে ব্যাক অফিস থেকে করে দেয়, যেটা ওদের সুবিধাটি আর ঠিক। আর যার পকেট মানি থাকে সেগুলো এনে আমি একটা সাহা টেক্সটাইল চ্যারিটেবল ফান্ডগুলো আছে ওখানে রাখি। সারা বছরে ধরুন মানে 1 টাকা করে দেখবেন 100 টাকা হয়। 1 টাকাটা মনে হবে না যে আপনি যদি জমাতে থাকেন। হ্যাঁ, তো ওইটাই আর কি। সুতরাং আপনাকে সুচিন্তা করতে হবে,
আপনার কোম্পানি যদি আপনি মনে করেন যে আজকে আপনার 10 কোটি টাকা আপনি ব্যাংক থেকে আপনি পাবেন, ধরুন সাপোজ, আমি নেই না সেটা আলাদা কথা, আমার লাগতেও পারে যখন বড় প্রজেক্ট করব। এখন অ্যাকচুয়ালি লাগে আমার তো সম্মানিত ক্রেতা বন্ধুরাই আমার ব্যাংক, আমার সাহস তো আপনারাই, আপনাদের কাজ করছি আমি, কেয়ারটেকার। আপনারা আপনাদের নৈতিক সমর্থন জানিয়েছেন, আর কি চাই আমার বলুন? সারাদিন কাজ করছি, কত সুন্দরভাবে একটা ভালো সৃষ্টি করব, সুন্দরভাবে আপনাদের দেব। সে পুরনো যে মিউজিয়ামে যেরকম রাজঘরানা, যে আমাদের ক্যাপশনটা কি মিউজিয়ামের দুর্লভ সম্মান নয়, ইচ্ছে করলে আপনি আপনার ব্যক্তিগত সংগ্রহে রাখতে পারেন। তো সুতরাং রাজঘরানা, আপনি লখনৌ মিউজিয়ামে যাবেন, আপনি ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে যাবেন আহমেদাবাদে, আপনি বিভিন্ন কলকাতা মিউজিয়ামে গিয়ে আপনি দেখতে পাবেন। সেইগুলো কেন, ইচ্ছে করলে আপনি আমাদের সাহা টেক্সটাইল, আমার বাড়ি ত্রিপুরায়, শিলচর, বারাসাতে আপনি দেখতে পাবেন। শুধু এগুলো কি, এগুলো একটা আমার ভালো লাগা কাজ করে। সবাই যদি এফোর্ট থাকে আপনারা ক্রয় করতে পারেন। আরে আগের দিনের রাজা বাচ্চারাও তো তেল কি সুরার দাপট, মশলার দাপট, আর সমস্ত লোকজনকে খাইয়ে দাইয়ে এরকম করতো, বুঝতে পারেন? শিল্পীদের নিয়ে কি করতো, ওই সভা করতো, আর নাহলে ওই মণ্ডপের সময় যে কলমকারী আমরা বলি, সেটা তো কলমকারীটা আসলো কোথার থেকে? কলমকারীটা তো আসলো, দেখেন চালচিত্র বলে না, পিছনে আর্টিস্টরা আঁকতো, ভোগ নিবেদন করলে পর্দা লাগতো, সেগুলোর মধ্যে আর্টিস্টরা আঁকতো। আস্তে 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 কনভার্টে বাণিজ্যিক আকারে এসছে, কারেক্ট? যেরকম আমাদের কাঁথাটা, যেমন বাটিকটা ইন্দোনেশিয়ার থেকে প্রশিক্ষণ দিয়ে এসে রবি ঠাকুর যেভাবে আমাদের শ্রীনিকেতন গ্রামকে মানুষের কর্মসংস্থান করে দিয়েছিল, তো বাটিক মানেই হচ্ছে, আমরা জানি যে শান্তিনিকেতন। অ্যাকচুয়ালি বাটিকটা আমাদের ইন্দোনেশিয়ার মতো করেনি, আমাদের শ্রীনিকেতনে আমরা যেভাবে কালারে অভ্যস্ত সেইভাবে আমরা করেছি, বা রবি ঠাকুরও সেইভাবে চিন্তা করেছে। এগুলো তো একটা প্রজেক্ট। এই যে দেখুন, মানে শ্রীনিকেতন গ্রামটা, ওটা তো পুরোটাই একদম কুটির শিল্পে ভরা, আপনি যাবেন। হ্যাঁ, তাহলে এই মডেলগুলো যদি আমরা দেখি, তাহলে তো দেশ এবং দশের সমৃদ্ধি হবে, তাহলে কি, তাই না? তো এইগুলো করতে হবে আপনাকে। আর ওই যে বললাম, মানে ট্যাক্স ফাঁকি দিয়ে তাহলে নিজেরই ফাঁকি দিলাম আমি, আপনি বলুন। ঠিকই, আলটিমেটলি নিজেকেই ফাঁকি দিয়ে। হ্যাঁ, আমার কোম্পানির প্রোফাইলটা আজকে ধরুন আপনার 10 কোটি টাকা, আপনার ওই প্রোফাইল যেটা আছে ওটা আপনি নিতে পারেন। 6 কোটি টাকা 7 কোটি টাকা যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার ওদের মধ্যে, ব্যাংকের মধ্যে কম্পিটিশন লেগে যাবে, কে আগে আমাকে লগ্নি করবে, কে আগে আমাকে লগ্নি করবে। কারণ কি, আপনার কাছে তো একটা ইয়ে রয়েছে, মানে ভান্ডার রয়েছে, যেটা আপনার প্রোফাইল, তাই না? এত টাকা ট্যাক্স দেয়। হ্যাঁ, তো ব্যাংক অ্যাকচুয়ালি কি, ব্যাংকে যেই টাকাটা দেবে সেটা ওদের কাছে কিন্তু টাকা নয়, ওদের কাছে একটা প্রোডাক্ট। আমার কাছে যেরকম আমার ফ্যাব্রিকটা প্রোডাক্ট, ব্যাংকের কাছে যে কাগজগুলো ওটা হচ্ছে ওদের কাছে। হ্যাঁ, আর আমি আমার ক্যাশে যারা থাকে তাদেরকে কি বলি বলুন তো, তাদেরকে যখন কাউন্সিলিং করি, কিন্তু টাকা তো মানুষ তো, লোভ তো মানুষকে নিম্নগামী, লোভ মানুষকে নিচের দিকে নামায়। ছোট ইয়ং ছেলেরা ক্যাশে থাকে, আমি বললাম যে ওগুলো কাগজ, আর ব্যাংকে যে সেলাইটা ঢুকে ওটা তোমার টাকা। কারণ লোভকে যে, আরেকটা কথা বলছে এই তরুণদের, লোভকে যে জয় করতে না পারবে সে কোনোদিন মানুষকে মানে মাথা মানে উঁচু করে দাঁড়াতে পারবে না। লোভকে জয় করতে হবে, এটা আমার একদম ব্যক্তিগত অভিমত। এবং এখন আমি বলতে চাই, শুধু আমি আমার ফ্যামিলির জন্য না, আমি আপনাদের কি বলবো, আপনাদেরকে আমরা একটা ফ্যামিলি, আমি সাহা টেক্সটাইলের একটা পরিবার, তো সেই জন্য বলছি তরুণরা ব্যবসা করবে। আর আমার সঙ্গে কত জায়গায়, দেশের বাইরে কত জায়গায় মানুষ ব্যবসা করে, তারা হয়তো নিজেদের নামেই নিজেরা করছে, কিন্তু আমার সঙ্গে রোজগারে হাত জোড়া লাগিয়েছে, করছে ভালো লাগার জায়গা থেকে করছে। সব তো টাকার জন্য, এঙ্গেজমেন্ট একটা অনেক বড় জিনিস। উনি একটু আগে যেটা বললেন, লোভ আর লাভ, এই দুটো কিন্তু খুব কাছাকাছি শব্দ। লোভের থেকে ওই একারটা কেটে দিলেই লাভ হয়ে যায়। লাভ মানে কিন্তু আমি প্রফিট ওই সেন্সে বলছি, দীর্ঘমেয়াদী যে নিজের লাভ, যার মধ্যে আর্থিক লাভটাও জুড়ে আছে, সেটাই পাওয়া যায়। তো কান্তিদার সঙ্গে এইভাবে আড্ডা চলতেই থাকবে, পরে আমরা আরো অনেক বিষয়। আরেকটা কথা দিয়ে শেষ করি, সব সময় ব্যবসা করতে গেলে প্রফিট 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 করলে চলবে না।
কাজটা করতে হবে একদম নিষ্ঠাভাবে। আমি যতটা এফোর্ট দেবো 100% দেওয়ার চেষ্টা করবো। যদি ভুল হয়ে যায় সেটা রেক্টিফিকেশন হয়ে যাবে, ভুল হোক, ভুল হলেই সংশোধন হবে। সবসময় প্রফিট মুনাফা মুনাফা না। আর আমিও আমার নিজেকে দিয়ে বলছি, কখনো আমি কাজটা করে গেছি, মানে একদম মানে সাধনা দিয়ে শ্রম দিয়ে আমি কাজটা করেছি, প্রফিট আমার পিছনে আসছে। প্রফিট আমি তরুণদের একটা কথাই বলবো, কাজটা করতে হবে ঠিকঠাক করে। আরেকটা দামি কথা বলবো, টাকা নেই ভুল শব্দ। আমাকে বলুন আমি কি নিয়ে, আমার তো 175 স্কোয়ার ফিট নিয়ে আমি শুরু করেছি, আমার কাছে খাওয়ার টাকাও ছিল না। বিশ্বাস করুন, আমি আমার কি বলবো, আপনার বৌদি হচ্ছে আমার একটা বাড়ির লোকের সাপোর্ট সব থেকে বেশি জরুরি। 10 টাকা দিয়ে একটা মাছ কিনে আমরা 3 দিনও খেয়েছি, আমরা স্বামী স্ত্রী খেয়েছি। বিশ্বাস করুন, আজকে যখন আমার একটা ইন্ট্রোডাকশন নিচ্ছেন, সেজন্য আমি বলতে মানে এটাই তো থাকবে, খেয়েছি। আজকে মনে হয় আমি নিজের জন্য একটা প্ল্যাটফর্ম দিয়েছি, মানুষের জন্য করি। তো সুতরাং কাজটা করেছি, প্রফিট আসবেই। একটা মানুষ নিয়ে আমি আমার 175 স্কোয়ার ফিট নিয়ে শুরু করেছি। আজকে আমার কতগুলো 200-225 জন বাইরে ইনডাইরেক্ট না মানে তারা তো আমার উপরে, কবিরও আমার উপরে 600-650 মানুষ আছে যারা উইভিং ইন্ডাস্ট্রিতে আছে। শেষ করার আগে একটা শব্দ বলি, যতটাই সাহা টেক্সটাইলের বিপণন থেকে আপনি ক্রয় করবেন, ততটাই কিন্তু মানে কন্ট্রিবিউশন কিন্তু আপনি উইভার্সদের করছেন, ডিরেক্ট করছেন, ইনডাইরেক্ট বলবো না, ডিরেক্ট করছেন। কারণ আমার প্রফিট যতটা রাখার রেখে সবটাই কন্ট্রিবিউশন পিছনে যাচ্ছে। কারেক্ট? একদম একদম। সুতরাং এইটাই বলবো, ব্যবসা যখন করতে হবে কাজটা 100% এফোর্ট দিয়ে করতে হবে। সময়, কমিটমেন্ট এগুলো একদম ঠিক রাখতে হবে। মানুষের মাথা, আপনি যদি এক্সপ্রেশন লুকান তাহলে তো আপনার জীবনটাই বৃথা হয়ে যাবে। মাথা সোজা থাকতে হবে, দৃষ্টিও সামনে থাকতে হবে। দেখুন আপনি ক্যামেরার সামনে মাথাটা সোজা, দৃষ্টিও সামনে, এইভাবে থাকতে হবে। কান্তিদের কথার রেস্টে নেই বলবো, উনি 2-3টে জায়গায় বলেছেন। একটা তো বলেছেন যে আমাদের জীবনের সব পরিস্থিতিতেই রবীন্দ্রনাথ ঠাকুর কোনো না কোনোভাবে চলে আসেন। আর এক জায়গায় বলেছেন যে ঈশ্বর এক হাত দিয়ে যেমন দেন তারপরে 2 হাত পেতে দেয়। তো আমি ওই দুটোর রেস্ট টেনে 10 হাতে দিয়ে 2 হাত পাতেন। আমি রবি ঠাকুরেরই ওই কৃপণ কবিতাটা দিয়ে শেষ করবো, যেখানে উনি বলেছেন যে মানে রাজভিখারির বেশি গেছেন একজন, যে সত্যি পথভিখারি, তার কাছে উনি চেয়েছেন, সে তখন কি দেবে না দেবে ভেবে একটা ধুলিকণা তুলে দিয়েছে, ফিরে এসে দেখে সেটাই স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। তখন সে আক্ষেপ করছে যে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তো উনি ওই নীতিটাই মেনে চলেন, যে উনি সেই জন্যে অকৃপণ ভাবে আবার ওই সমাজকে ফিরিয়ে দিচ্ছেন, যাতে ওনাকে ওই আক্ষেপটা না করতে হয় যে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। আমাদের এই আড্ডা কান্তিদার সঙ্গে চলতেই থাকবে, কারণ ওনার অনেক কথা বলার আছে, আমাদের অনেক কথা শোনার আছে। আমরা দেখলাম যে কথাটা বারবার কান্তিদার সঙ্গে আলোচনায় ফিরে আসছিল, আমরা আগে হয়তো খুব ছোট্ট করে বলেছি যে বিভিন্ন পৃথিবীর তাবড়া ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বি স্কুল, ইনক্লুডিং হার্ভার্ড বিজনেস স্কুল, তারা কান্তিদার এই কাজের স্বীকৃতি দিচ্ছে নানানভাবে। এবং এই যে স্বীকৃতিগুলো আসছে, এটাকেও কিন্তু উনি অদ্ভুতভাবে দেখছেন, যে এটার মধ্যে থেকে শুধু নিজের কোনো একটা আত্মগরিমা নয়, উনি চাইছেন এটা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, অর্থাৎ পরের প্রজন্মের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। শুধু নিজের কাজ, নিজের মুনাফা, নিজের যে অভিজ্ঞতা সেটাকে নয়, সবটুকুকেই পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, যাতে তারা এইটাকে নিয়ে আরো এগিয়ে যেতে পারে। আমি নিশ্চিত ওনার সঙ্গে আমরা আবার এরকম খোলামেলা আড্ডায় বসবো, তার থেকে পরবর্তী প্রজন্মের কাছে অনেক কিছু শিক্ষণীয় থাকবে, যেগুলো হয়তো সবসময় বি স্কুল বা ম্যানেজমেন্ট স্কুলে গেলেই পাওয়া যায় না। পাওয়া যায় এইরকম মানুষদের থেকে, যারা একেবারে গ্রাউন্ড জিরোতে নিয়ে দাঁড়িয়ে থেকে এই লড়াইটা চালিয়ে গেছেন এবং প্রতিদিন চালিয়ে যাচ্ছেন। শুধু নিজের নয়, সেই সঙ্গে প্রতিটি স্তরের, মানে ওই উইভার থেকে শুরু করে একবারে সমস্ত স্তরের মানুষকে নিয়ে উনি লড়াইটা চালাচ্ছেন। এবং যেটা উনি বারবার বলেন, উনি কেয়ারটেকার, মানে উনি চালাচ্ছেন এদের হয়ে, ওরাই করছে আর কি। তো আমি নিশ্চিত পরে যখন আমরা আবার ওনার সঙ্গে আড্ডা দিতে বসবো, এরকম অনেক কিছু থাকবে যেটা পরবর্তী প্রজন্মের কাছে, উনি তো দেখলেন সবসময় প্রস্তুত পরবর্তী প্রজন্মের জন্য কিছু করার জন্যে,
এটি তাদের সমাজকে দেওয়া এবং তারা ব্যবসার মধ্যে আসুক। মানে আমরা একটা বিরাট জেনারেশন যারা তৈরি হয়েছি, গল্প সিনেমা সব জায়গায় যে ব্যবসায়ী মানেই চালে কাঁকড় মেশায়, ব্যবসায়ী মানেই ভেজাল তেল, ব্যবসায়ী মানেই এটা নয়। ব্যবসার মধ্যেও একটা ভালো জিনিস আছে, যেটা সমাজকে ফেরত দেওয়া। সেই মূল মন্ত্র, সেই লক্ষ্য নিয়ে উনিও এগোচ্ছেন এবং উনি চান ওনার পরবর্তী প্রজন্ম ওইভাবে এগিয়ে যান। আজকে এই ইতিবাচক একটা ইয়েতে আমরা শেষ করব না, পরের শুরুটার জন্য অপেক্ষা করব। ততক্ষণ দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকালিং টিভি। নমস্কার।